হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইমার্স ফিজিক্স ওয়ান স্টপ ডেস্টিনেশন। কেমন আছো সবাই? আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো। তো তোমাদের জন্য একটা কথা বলে রাখো, তোমরা অনেকে আমাকে মেসেজ করে জিজ্ঞেস করছিলে যে স্যার ভিডিও কি আসবে না, সিলেবাস তো অনেক পিছিয়ে যাচ্ছে, কি করে কোপ আপ করবো বুঝতে পারছি না, আমাদের অনেকে টিউশন নেই, আমরা আপনার ভরসায় রয়েছি। তো তোমাদের অনেক অনেক মেসেজ পেয়েছি, কিন্তু একটা জিনিস সেটা তোমাদের বলা, সেটা হচ্ছে যে এই প্রচন্ড গরমের জন্য ডিজিটাল বোর্ড হ্যাং করছিল। তো তাই জন্য আমি চাইতেও ভিডিও বানাতে পারছিলাম না। তো ধীরে ধীরে টেম্পারেচারটা অনেকটা নর্মালাইজ হয়েছে কলকাতাতে। তো এরপর থেকে ভিডিও রেগুলারলি আসবে। এবং তোমাদের অনেকেরই একটা ব্যাপার ছিল, কথা ছিল যে সিলেবাসটা মনে হচ্ছে পিছিয়ে যাচ্ছে, যে সামনে পরীক্ষা চলে এসছে, কোনো চিন্তা নেই, পরীক্ষা অনেক বাকি রয়েছে। তার আগে এখন থেকে তোমরা যদি ভালো করে যদি প্রিপেয়ার করো, পরীক্ষা অনেক বাকি আছে, এখন থেকে ধীরে ধীরে প্রিপেয়ার হতে থাকো, দেখবে সিলেবাস ঠিক এতে চলে আসবে। আর আগে বেশ কিছুদিন যাবত একটা জিনিস দেখছিলে তোমরা, যে ভিডিও হয়তো দেখছিলে হয়তো একটু কমে আসছে। তো এখন সেটা আর হবে না। এখন আগের যেরকম চলছিল, যে কারণে আমাদের মোমেন্টাম যেরকম ছিল, যে সপ্তাহে 3টে কি 4টে করে ভিডিও বা তার থেকেও বেশি ভিডিও যেরকম আসতে থাকছিল, সেই রকম করে আসতে থাকবে। এটা হচ্ছে ব্যাপার, ঠিক আছে? তো আজকের এই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট একটা ভিডিও। কেন? এই ভিডিওটার মধ্যে আমরা কথাবার্তা বলবো নিউমেরিক্যালস নিয়ে। কি নিউমেরিক্যালস? আমরা ক্যাপাসিটির উপর নিউমেরিক্যালস করছিলাম, এবং সেখানে এই ভিডিওতে দাঁড়িয়ে আমরা দারুণ দারুণ সমস্ত শর্টকাটস নিয়ে ডিসকাস করব, রাইট? তো চলো স্টার্ট করি। আমরা কি দেখেছিলাম, আমরা আগের যখন ভিডিওটা দেখেছিলাম সেখানে কয়েকটা শর্টকাট অলরেডি তোমাদের বলে দিয়েছিলাম, যে যদি দুটো ক্যাপাসিটার, যদি দুটো ধারক যদি সিরিজে থাকে, মানে যদি শ্রেণীতে থাকে, মানে একটা যদি সি আর একটা যদি সি হয়, এটা সি আর এটা সি হয়, তাহলে তুল্য ধারকত্ব বা ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্স কি হয়ে যায়? C/2 হাফ হয়ে যায়, রাইট? এবং আরেকটা শর্টকাট তোমাদের আগের ভিডিও শিখিয়েছিলাম, যে একটা যদি আরেকটার গুণিতক হয়, মাল্টিপল হয়, একটা যদি সি আর একটা যদি এনসি হয়, মানে একটা আরেকটার এন গুণ, যেমন 2 আর 4 একটা দ্বিগুণ, যেমন বললাম 2 আর 8 একটার 4 গুণ, 2 আর 6 একটার 3 গুণ, যদি এই রকম যদি থাকে, তাহলে কি করতে হয়? তাহলে ক্যাপাসিটেন্স কত হয়ে যায়? তাহলে ক্যাপাসিটেন্স হয়ে যায়, যে বড় ক্যাপাসিটেন্স সেটা ডিভাইডেড বাই n+1। যত গুণ, যদি n গুণ হয় তাহলে আমি n+1 দিয়ে ডিভাইড করব, ঠিক আছে? যদি এই শর্টকাটটা কি করে বুঝতে না পারো, তাহলে তোমাদেরকে রেকমেন্ড করব তোমরা এই প্লেলিস্টের আগে ভিডিওটাতে চলে যাও, সেখানে আমি ডিসকাস করেছি ফর্মুলাটা কোথা থেকে এলো। আজকে এই ভিডিওটার মধ্যে আমরা দারুণ দারুণ নিউমেরিক্যালস করব। তো আজকের এই ভিডিওটার স্কোপ শুধুমাত্র হবে নিউমেরিক্যালস, রাইট? তো এটা ওখানে অলরেডি বলা রয়েছে, তোমাদের যদি কি করে এসে যদি জানার দরকার না থাকে তাহলে কোনো প্রবলেম নেই, জাস্ট জেনে রাখো যে এই জিনিসটা হয়, রাইট? ওকে, চলো আমরা তাহলে স্টার্ট করছি। দেখো প্রথমে দেখো কি রয়েছে, 6 আর 6। দেখো অনেক জায়গাতে আমি এর পরে দেখতে পাবে যে হয়তো ইউনিট দেবো না, একক দেবো না। সবসময় জেনে রাখবে, যদি ইউনিট যদি না দিয়ে থাকি তার মানে ধরে নিই ওটা মাইক্রোফ্যারাড। তো এই জিনিসটা বারবার রিপিট করতে হয়েছে বলে তাই জন্য আমি আগে থেকে বলে রাখলাম, যে যদি কিছু না দিয়ে থাকি তাহলে ইউনিট বা একক হবে মাইক্রোফ্যারাডে, রাইট? এবারে দেখো 6 আর 6 দিয়েছে, ঠিক? দেখো আমি এক্ষুনি বলেছিলাম যদি ইকুয়াল থাকে তাহলে কি হয়ে যাবে? হাফ হয়ে যাবে। বাট স্টিল তোমাদের দেখানোর জন্য বলছি, যে যদি 6 আর 6 থাকে তাহলে ক্যাপাসিটেন্স তুল্য ধারকত্ব কত হয়ে যাবে? আমি বলেছিলাম যে C1 C2 বাই C1 প্লাস C2, এই ফর্মুলাটা তোমাদেরকে বলেছিলাম। তাহলে কি হয়ে যাবে? 6 ইন্টু 6 ডিভাইড বাই 6 প্লাস 6, মানে এটা কত হয়ে যাচ্ছে? 36 ডিভাইড বাই 12, মানে 3, রাইট? তাহলে অ্যান্সার কত আসছে? 3। দেখো এই 3টা কিন্তু 6 আর 6 দুজনেরই হাফ, রাইট? তো তাহলে আমাদের যে শর্টকাটটা বলেছিলাম সেই শর্টকাটটা কিন্তু কাজ করে। এবারে দেখো আমি কি বলছি, 6 আর 12, ঠিক আছে? 6 আর যদি 12 হয়, একটা অন্যটা ডাবল, কত গুণ বলো? দ্বিগুণ। তাহলে এই ফর্মুলাটা যদি আমি বসাই, তাহলে দেখো ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্স কত চলে আসছে? তুল্য ধারকত্ব। প্রথমে নেবো বড়টা, বড়টা কত? 12 ডিভাইডেড বাই কত গুণ? দ্বিগুণ। তাহলে কি দিয়ে ডিভাইড করব? 3 দিয়ে। তাহলে কত হয়ে যাবে? 4, ঠিক? এরপর কি? এরপর হচ্ছে 6 আর 6, তার সঙ্গে রয়েছে আর একটা 6। দেখো এইখানে কত রয়েছে? এখানে রয়েছে 6 আর 6। এটাকে যদি সিম্পলিফাই করি তাহলে কি হয়ে যাবে? দেখো উপরের ধারকত্ব কত হয়ে যাবে? দেখো 6 আর 6 হাফ হয়ে যাবে, হয়ে গেলে 3, আর নিচে কি হয়ে যাবে? নিচে হয়ে যাবে 6। তো 6 আর 3 যদি দুজনে যদি সমান্তরালে থাকে, প্যারালালে থাকে, তাহলে কি হয়ে যায়? অ্যাড হয়ে যায়। অ্যাড হয়ে গিয়ে কত হয়ে যাবে? 9, রাইট? বুঝতে পারলে? তো এরপর থেকে আমরা কি করব, ধীরে ধীরে কমপ্লেক্স সার্কিটগুলোর দিকে যাব এবং সেখান থেকে জিনিসগুলো দেখা শুরু করব। দেখো এইটা হচ্ছে একটা মেথড, ঠিক আছে? এটা হচ্ছে একটা টাইপের প্রবলেম। খুব বড় বড় সার্কিট আসবে, তো যখনই বড় বড় সার্কিট আসবে আমাদের কাজ হচ্ছে সেটাকে সিম্পলিফাই করা, সহজ করে ওটা সলভ করা। তো এই টাইপের প্রবলেম যখনই আসে
তো এই টাইপের প্রবলেম সলভ করার জন্য যে মেথডটা ইউজ করতে হয় আমি পার্সোনালি তার নাম দিয়েছি টানাটানি। হ্যাঁ, তাহলে এই টাইপের প্রবলেমগুলো করার জন্য সলিউশন কি? মেথডের নাম হচ্ছে টানাটানি। এবার এই টানাটানি মানে কি? টানাটানি মানে হচ্ছে দেখো এই জায়গাটার এই জায়গায় দুটো হচ্ছে টার্মিনাল, মানে এর অ্যাক্রসে আমি ব্যাটারি কানেক্ট করি, রাইট? তাহলে এইটাকে ধরে যদি আমি টান দিই তাহলে সার্কিটটা দেখতে কিরকম হবে চলো দেখে নেবো। এই দিকটা যদি টান দিই এখান থেকে এই নোড অবধি, এখান থেকে এই বিন্দু অবধি দেখো কি রয়েছে, শুধুমাত্র রয়েছে 8 মাইক্রোফ্যারাড। তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি? শুধুমাত্র 8। তাহলে এই টার্মিনালে পৌঁছে গেলাম। এবারে কার মধ্যে খেলা হবে? এই টার্মিনাল আর এই টার্মিনাল। এই যে দুটো টার্মিনাল পেয়েছি এটা হবে ওপরের আর এটা হবে নিচের ব্রাঞ্চ। তাহলে উপরের ব্রাঞ্চে কে থাকছে? দেখো উপরের ব্রাঞ্চে থাকছে প্রথমে একটা 6 মাইক্রোফ্যারাড, লিখলাম 6। এবারে 6 এ যাওয়ার পরে এইখান থেকে দেখো আরো দুটো নোড পেয়ে গেছি আমি, রাইট? আরো দুটো গাঁট পেয়ে গেছি ভাবতে পারো। তো এই গাঁটটা তার উপরের ব্রাঞ্চে কি রয়েছে? রয়েছে 4। তাহলে আবার দুটো প্যারালাল ব্রাঞ্চ, উপরে কত? 4, নিচে কত? দেখো 6 আর 12, এরা দুজনে সিরিজে রয়েছে। তাহলে এটা কত হয়ে যাবে? 6 আর 12। এখানে শেষ হয়ে গেছে, এখান থেকে এই অবধি কিছু নেই। তাহলে এখান থেকে আমি এই পয়েন্টে চলে এলাম। এরপরে দেখো আমি নিচের ব্রাঞ্চটাতে যাব, নিচের ব্রাঞ্চটাতে, ঠিক আছে? উপরের ব্রাঞ্চটা মোটামুটি সিম্পলিফাই করে নিয়েছি, নিচের ব্রাঞ্চটাকে ধরে টান মারবো। টান মারলে কি হয়ে যাবে? যে ওর যে নোডগুলো খুলে যাবে। খুললে কিরকম দেখতে লাগে চলো দেখবো। দেখো এখানে কি আছে? প্রথমে রয়েছে 8, ওকে, তাহলে আর একটা 8 চলে গেল নিচে। এবারে 8 এর পরে দেখো কি পাচ্ছি? এই একটা এই দুটো নোড পাচ্ছি। এই দুটো নোডকে যদি টান মারি তাহলে দেখো এটা আপার ব্রাঞ্চ, এটা লোয়ার ব্রাঞ্চ। উপরের ব্রাঞ্চটাতে কি পাচ্ছি? 2, নিচেরটাতে কি পাচ্ছি? 2। তাহলে ব্রাঞ্চ মানে প্যারালাল, তাহলে উপরে কত? 2, নিচে কত? 2। তাহলে 2 2 করে পেয়ে গেলাম। এরপরে কি করবো? এরপরে সোজা একদম পুরো হাইওয়ে ধরে শেষ করে দেবো সার্কিটটাকে। তাহলে দেখো আমরা টানাটানি মেথডটা ইউজ করে কি করলাম? এই কমপ্লেক্স সার্কিটটাকে আমাদের পরিচিত সার্কিট যেরকম দেখতে হওয়া উচিত, যেরকম সার্কিট আমরা সলভ করতে পারি সেইটাতে কনভার্ট করে ফেললাম। তো এই জিনিসটা কনভার্ট করাটা যেটা হয়ে গেছে, এরপর ওটাকে সিম্পলিফাই করাটা সহজ, ওটা খুব ইজি জিনিস। কিন্তু তোমাদের যেটা বেসিক্যালি ভাবতে হবে সেটা হচ্ছে তোমাদের সব থেকে আগে নোডগুলোকে আইডেন্টিফাই করতে হবে, রাইট? নোডগুলোকে আইডেন্টিফাই করতে হবে। তাহলে চলো এরপরে কি, এগুলো তো সলভ হয়েই গেল। এইটাকে যদি আমি সলভ করি দেখো কি পাবো? প্রথমে তো একটা 8 দেখতে পাচ্ছি, 8টাকে সলভ, তারপর উপরে কি দেখতে পাচ্ছি? উপরে দেখতে পাচ্ছি একটা 6, তারপর কি দেখতে পাচ্ছি? এখানে উপরে 4, নিচে 12। দেখো 6 আর 12, 6 আর 12 মানে কি? সিরিজে থাকলে কি হয়? একে অপরের ডাবল, তাই না? ডাবল, ডাবল থাকলে কি হয়ে যায়? কি দিয়ে ভাগ করবো? n+1 মানে 2+1 মানে 3 দিয়ে ডিভাইড করবো। দেখো আবারও বলছি, তোমাদের ফর্মুলাটা দেখো, যে একটা যদি অন্যটা ডাবল থাকে তাহলে কত হয়ে যায়? একটা সি, আর একটা যদি এনসি থাকে তাহলে বড়টা ডিভাইড বাই কত গুণ বড় সেটা ডিভাইড বাই 1। তাহলে যদি একটা সি আর একটা যদি 2c হয় তাহলে কত গুণ? দ্বিগুণ। তাহলে এটা কি হয়ে যাবে? তাহলে দেখো হয়ে যাবে বড়টা 2c ডিভাইড বাই 2+1 মানে 3। বুঝতে পারলে? রাইট। এরপরে কি করবো? দেখো 6 আর 12, 6 আর 12 মানে কত গুণ? 6 আর 12 মানে হচ্ছে দ্বিগুণ। তাহলে কি দিয়ে ডিভাইড করবো? 3 দিয়ে ডিভাইড করবো। কাকে? বড়টাকে। তাহলে 12/3 হয়ে যাবে 4। তাহলে দেখো কি দেখতে পাচ্ছি? উপরে 4, নিচে 4 হয়ে গেল। সেখান থেকে এটাকে আমি ইয়ে করে দিলাম। এবার দেখো নিচে কি? দেখো নিচে দেখো রয়েছে একটা 8, তারপরে দেখো কি রয়েছে? 2 আর 2 4 রয়েছে। আমরা জানি প্যারালাল থাকলে কি হয়ে যায়? অ্যাড হয়ে যায় নর্মালি, ওটাকে নিয়ে কোনো অসুবিধা নেই। তাহলে দেখো কি পাচ্ছি? এটা 4 আর 4-এ কত পেয়েছি আমি? 8 পাচ্ছি। তাহলে এই 4 আর এই 4 একসাথে লিখলে আমি এখানে একটা 8 লিখে দিচ্ছি। তাহলে দেখো এখানে কি উপরে 6 আর 8, নিচে 8 আর 4, আর তার সঙ্গে রয়েছে একটা 8। তাহলে এটাকে সিম্পলিফাই করে পাচ্ছি, দেখো 6 আর 8, 6 আর 8টা করাটা কিন্তু মুশকিল। তাহলে কি করতে হবে? আমাদের কিন্তু নর্মাল ফর্মুলা করতে হবে। 6 আর 8 যদি প্যারালাল হয় তাহলে কত হয়ে যাচ্ছে? উপরে 6 গুণ 8 ডিভাইড বাই 6 প্লাস 8, তাহলে কত হয়ে যায়? 6 8 48 ডিভাইড বাই 8 6 14।
মানে এটা ডিভাইড বাই 7, এটা 12, তাহলে হয়ে যায় 12/7। তাহলে উপরে কত পাচ্ছি? উপরে পাচ্ছি এখান থেকে এটা 8 হয়ে গেছে, উপরে পাচ্ছি 12/7, আর নিচে কত পাচ্ছি? 8 আর 4। দেখো 8 আর 4 কত গুণ? দ্বিগুণ। দ্বিগুণ যদি হয় তাহলে কি দিয়ে ডিভাইড করব? 2 + 1 মানে 3 দিয়ে ডিভাইড করব। কাকে ডিভাইড করব? বড়টাকে। তাহলে 8/3 হয়ে যাচ্ছে। 8/3 হয়ে যাচ্ছে। তাহলে 12/7 আর 8/3 এই দুজনে হচ্ছে প্যারালাল, তার সঙ্গে সিরিজ 8 করতে হবে। তাহলে করে ফেলি। 12/7 প্লাস 8/3 ইকুয়াল টু 21, 36, 56, 6 6 12 2 তে 1, একটা জিনিস এটা 4, 92, 21/92 কি যাচ্ছে? 791 না, 7 দিয়েও যাচ্ছে না, এটাই থাকবে। তাহলে এটা কত হয়ে যাবে? এটা হয়ে যাবে 8, তার সঙ্গে প্যারালাল কত? 92/21। ঠিক আছে, এর উত্তরটা হয়তো খুব বাজে আসবে, ঠিক আছে, এটা তোমরা ক্যালকুলেট করে নিও তোমাদের মতন। আমি জাস্ট অ্যাপ্রোচটা তোমাদের বলে রাখলাম যে কি করে জিনিসটাকে সলভ করতে হয়। পরেরটাতে আই গেস এরকম আসবে না, পরেরটাতে হয়তো ইজি আসবে। চলো দেখি, চলো দেখে নি পরের কোয়েশ্চেনটা। পরের কোয়েশ্চেনটাতে দেখো কি বলছে, যে এখান থেকে এই হচ্ছে একটা টার্মিনাল, আর এই দুটোর শেষ হচ্ছে টার্মিনাল। এই টার্মিনালটাকে ধরে আমাকে গায়ের জোরে একদম টেনে দিতে হবে। তো টানলে দেখতে পাবো যে বেসিক্যালি সার্কিটটা এখন দেখতে কিরকম হয়। তাহলে প্রসেসটা বেসিক্যালি বুঝে গেছে, টানলে কি হয়ে যাবে, যে নোডসগুলো প্রমিনেন্ট হয়ে যাবে, নোডসগুলো আমাদের সামনে খুলে যাবে। তাহলে দেখো, যদি একদম বাইরে থেকে দেখি, প্রথম যে দুটো নোড দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এই দুটো। এবার এই দুটোকে যদি টানি, তাহলে এটা আপার ব্রাঞ্চ আর এটা লোয়ার ব্রাঞ্চ, তাই না? তাহলে আপার ব্রাঞ্চে কি দেখতে পাচ্ছি? দেখো এখান থেকে একটা প্রথমে 40 মাইক্রোফ্যারাড একটা রয়েছে, সেটা রাখলাম। তারপরে দেখো এখান থেকে কি দেখতে পাচ্ছি? এখান থেকে একটা 60, আর একটা 60, আর একটা 60, টোটাল 3টে 60। তাহলে উপরের ব্রাঞ্চে কি পাচ্ছি আমি? 60, 60, 60। আর নিচের ব্রাঞ্চে কি পাচ্ছি? দেখো এখানে হচ্ছে একটা 10, একটা 10, তার সঙ্গে আর কিচ্ছু না, জাস্ট নিচে আছে একটা দুটো 10। তাহলে উপরে একটা 10, নিচে একটা 10। এই হচ্ছে কোয়েশ্চেন, রাইট? এই হচ্ছে কোয়েশ্চেন। তাহলে দেখো কি করছি, এবার উপরে দেখো 60 + 60 + 60। তোমাদেরকে আরেকটা ফর্মুলা আমি বলেছিলাম, যে যদি এন খানা যদি ক্যাপাসিটার সবাই যদি ইকুয়াল হয়, মানে যদি সি 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 যদি প্যারালাল যদি থাকে, তাহলে যেহেতু কটা সি রয়েছে 1 2 3, তাহলে ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্স কি হয়ে যায়? C/3 হয়ে যায়। যদি দুটো থাকে ইকুয়াল তাহলে C/2 হয়ে যায়, তিনটে থাকলে C/3 হয়ে যাবে, এন খানা থাকলে C/n হয়ে যাবে। জেনারেল ফর্মুলা হচ্ছে C/n। তাহলে এখানে 60 60 60 কত হয়ে যাচ্ছে? 60/3 মানে 20। তাহলে এখান থেকে কি দেখতে পাচ্ছি? এটা হয়ে গেল 40, ওপরে কি আছে? 20, নিচে কত? 10 আর 10 20। এবার এটা কত? এবারে দেখো এটা হচ্ছে 20 আর নিচে 20। আমার কিসে রয়েছে? প্যারালালে রয়েছে। প্যারালালে থাকলে কি হয়ে যায়? প্যারালালে থাকলে কি হয়ে যায়? যোগ হয়ে যায়। তাহলে কি হয়ে যাবে? 20 আর 20 হয়ে গেল 40। তাহলে এখানে 40, এখানে 40, দুটোই 40। যেহেতু দুটোই 40 40 করে আসছে, তাহলে কি হয়ে যাবে? তাহলে ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্স এই দুটোরই হাফ হয়ে যাবে। আমরা আগেবারে বলেছিলাম যে যদি দুখানা যদি সেম থাকে তাহলে কি হয়ে যায়? C/2, রাইট? তাহলে 40 আর 40 জন্য কি হয়ে যাবে? হয়ে যাবে এটা একটা ক্যাপাসিটারে যদি কনভার্ট করি সেটা হয়ে যাবে 20। তাহলে রাইট অ্যান্সার হচ্ছে 20 মাইক্রোফ্যারাড, রাইট? আচ্ছা, চলো পরের কোয়েশ্চেনগুলো দেখি। পরের কোয়েশ্চেনগুলো থেকে অ্যাকচুয়ালি ট্রিকি কোয়েশ্চেনগুলো স্টার্ট। এখান থেকে ট্রিকি কোয়েশ্চেনগুলো স্টার্ট। দেখো ট্রিকি কোয়েশ্চেন কেন বলছি, দেখো এখান থেকে এই অবধি এলাম, সেখান থেকে দেখতে পাচ্ছি যে এই দিকে চলে যাচ্ছে একটা, এই দিকে চলে যাচ্ছে, মানে এর সঙ্গে সিরিজে না প্যারালালে সেই জিনিসটা ক্লিয়ার নয়, রাইট? এই প্রবলেমগুলোর একটা নাম রয়েছে, এই প্রবলেমটাকে বলা হচ্ছে জাঁতাকল প্রবলেম। ঠিক আছে, আগের প্রবলেমটার নাম কি ছিল? টানাটানি প্রবলেম। এইটার নাম হচ্ছে জাঁতাকল প্রবলেম। কেন জাঁতাকল সেটাও দেখো। জাঁতাকল প্রবলেম কেন? তার কারণ এই প্রবলেমটাকে অ্যাকচুয়ালি ইংলিশে বলে হচ্ছে হুইটস্টোন ব্রিজ প্রবলেম। হুইটস্টোন ব্রিজ, ঠিক আছে? এই হুইটস্টোন ব্রিজ প্রবলেমকে, হুইটস্টোন মানে কি? যেটা দিয়ে, যে স্টোন দিয়ে গম পেশাই করা হয়, বেসিক্যালি জাঁতাকে
আগে যেগুলোকে এরকম ঘুরিয়ে 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 সেই আমরা ছোটবেলায় ডাইরেকশন লিখেছিলাম জেল মে চাক্কি পিসিং অ্যান্ড পিসিং অ্যান্ড পিসিং, তো সেই জাঁতা কল সেটাকে বেসিক্যালি হুইটস্টোন ব্রিজ বলে, রাইট? তাহলে হুইটস্টোন ব্রিজ প্রবলেম যদি হয়, যদি হুইটস্টোন ব্রিজ প্রবলেম হয় তাহলে কি ভাবে প্রবলেমটা করব? দেখো, যদি হুইটস্টোন ব্রিজ যদি হয় তাহলে এইটাকে আমি বলবো পি, এটাকে বলে কিউ, এইটাকে বলে আর, এইটাকে বলে এস। ঠিক আছে, আমি নাম দিয়ে দেবো। ঠিক আছে, নাম দিয়ে দেবো পি কিউ আর এস। সেখান থেকে কি দেখবো? আমাদের একটা ব্যালেন্সড কন্ডিশন, ঠিক আছে, একটা ব্যালেন্স কন্ডিশন বার করতে হবে, বা ভারসাম্য শর্ত। কিসের ভারসাম্য? দেখো এটা কি, আগে কন্ডিশনটা দেখে নি, তারপরে বলছি এটা পি, এটা কিউ, এটা আর বাই এস। দেখো তো একটা জিনিস, যে পি বাই কিউ ইকুয়াল টু আর বাই এস হচ্ছে কিনা। পি কত? পি হচ্ছে 3/6, পি বাই কিউ মানে 3/6, আর আর বাই এস মানে কত? 4/8। তাহলে এটাও হয়ে যাচ্ছে হাফ, এটাও হয়ে যাচ্ছে হাফ, তাহলে হাফ ইকুয়াল টু হাফ। তার মানে ব্যালেন্সড কন্ডিশনটা স্যাটিসফাই করে গেছে। এবারে যদি ব্যালেন্স কন্ডিশনটা স্যাটিসফাই করে যায় তাহলে মাঝখানের এই ক্যাপাসিটরটার মধ্যে দিয়ে কোনো চার্জ যাবে না, রাইট? এটা কিভাবে পুরো জিনিসটা হচ্ছে এটা নিয়ে টপিক রয়েছে আমাদের নেক্সট, যখন কারেন্ট ইলেকট্রিসিটিতে যখন প্রবাহিত রীতি যখন পড়বো সেখানে গিয়ে ভালো করে বুঝবো যে কেন এই জিনিসটা হয়। বাট আপাতত এই চ্যাপ্টারের জন্য জেনে রাখো যে যদি পি বাই কিউ ইকুয়াল টু আর বাই এস হয় তাহলে মাঝখানের ক্যাপাসিটরের মধ্যে দিয়ে কোনো চার্জ যাবে না, তাই ওটাকে আমরা কমপ্লিটলি ডিসকার্ড করে দিতে পারি, মুছে দিতে পারি। তাহলে সার্কিটটা দেখো কি হয়ে যাচ্ছে, তাহলে উপরে কি যাচ্ছে, এখান থেকে 3 আর 4, আর নিচে কত হচ্ছে? নিচে হচ্ছে 6 আর 8, রাইট? উপরে কত? 3 আর 4, নিচে হচ্ছে 6 আর 8, মানে এখান থেকে চার্জ এইখানে যাবে, এখান থেকে চার্জ এইখানে যাবে, তাই 3 আর 4 হচ্ছে সিরিজে রয়েছে মানে শ্রেণীতে রয়েছে, আর নিচ থেকে 6 আর 8 প্যারালালে রয়েছে। ক্লিয়ার? ক্লিয়ার প্রবলেমটা? তাহলে দেখো 3 আর 4, 3 আর 4 যদি সিরিজ থাকে আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি 3 আর 4 হয়ে গেলে 3 ইন্টু 4 ডিভাইড বাই 3 প্লাস 4, মানে 3 4 12, 12/7, আর এটা কত? 6 আর 8, তাহলে 6 ইন্টু 8 ডিভাইড বাই 6 প্লাস 8, which is 48 ডিভাইডেড বাই 8 6 14। এটাকে কাটলে কত হয়? নিচে 7, উপরে হয়ে যায় 24। তাহলে দেখো এক জায়গায় 12/7, এক জায়গায় 24/7। ঠিক আছে, এবার এই 12/7 আর 24/7 এটাকে কি দেখতে পাচ্ছি? এই দুটো প্যারালালে রয়েছে, তার কারণ এটা হচ্ছে 12/7 আর এটা কত? এরা দুজন মিলে হয়েছে 24/7। উপরেরটা নিচেরটা কি আছে? প্যারালালে আছে, তাহলে কি হয়ে যাবে? যোগ করে দেবো আমি, 12/7 প্লাস 24/7 ইকুয়াল টু হয়ে যাচ্ছে 36/7। তাহলে অ্যান্সার হচ্ছে 36 ডিভাইড বাই 7। অ্যান্সারটা দেখতে খারাপ কিন্তু এটাই অ্যান্সার, রাইট? তাহলে হুইটস্টোন ব্রিজ প্রবলেমের জন্য কি বললাম? প্রথমে ব্যালেন্স কন্ডিশন বার করব, তারপরে সিরিজ প্যারালাল করব, করলে হয়ে যাবে, রাইট? এটা গেল কথা। তারপরে তারপরে এই প্রবলেম, এটা আবার কি প্রবলেম? এই প্রবলেমটা কি করে সলভ করতে হয় চলো দেখি। এই যে প্রবলেমটা রয়েছে এই প্রবলেমটাকে না করার আগে আমাকে এদেরকে শিফট করতে হবে, মানে এই প্রবলেমটাকে আমাদেরকে ঘোরাতে হবে। এই প্রবলেমের নাম হচ্ছে ঘোরানো জাঁতাকল। খুব ফানি নাম, ঘোরানো জাঁতাকল। কেন বললাম? এটাকে যদি আমি ঘোরাই সঙ্গে সঙ্গে দেখবে যে জিনিসটা পুরো জাঁতাকল বা হুইটস্টোন ব্রিজে কনভার্ট হয়ে গেছে। চলো ঘোরাই, এটাকে যদি রোটেট করি, দেখো রোটেট করলে কি চলে আসবে? এখানে আসছে 3, তার নিচে আসছে 7, তার নিচে আসছে এটা আছে 10, আর কি 3 আর 7 পাশে রয়েছে এটা রয়েছে 6, আর এইটার পাশে রয়েছে, এটার পাশে রয়েছে এখানে কে রয়েছে? 5, তাই না? এরপরে টার্মিনালটা কি? টার্মিনালটা এই একটা টার্মিনাল আর এই একটা টার্মিনাল, একটা টার্মিনাল 3 আর 6 এর মাঝখানে, 3 আর 6 এর মাঝখানে, একটা হচ্ছে 5 আর 10 এর মাঝখানে, রাইট?
এইবারে ভালো করে দেখো, এই জিনিসটাকে এইবারে আমি টানাটানি করব। এইবারে যদি টানাটানি করি দেখো কি হয়ে যাবে। টানাটানি করলে কি হয়ে যাবে, এইটা আর এইটা, এই দুটো নোড, তাহলে এই নোডটা কিভাবে দেখো ভেঙে যাচ্ছে। উপরে থাকছে, মাঝখানে থাকছে কত, মাঝখানে থাকছে 7, 7-এর সঙ্গে টার্মিনালের, 7-এর মাথার সঙ্গে টার্মিনালে কে আছে, 3 আছে। দেখো 7-এর সঙ্গে টার্মিনাল অবধি কে আছে, 6 আছে নিচ থেকে, তাহলে এটা কত হয়ে গেল, 6। এবারে ডান দিকের টার্মিনালটা কথা বলি, 7-এর মাথার সঙ্গে টার্মিনাল অবধি কে আছে, 5। এবারে 5 থেকে এই অবধি কে আছে, এই অবধি আছে 10। তাহলে দেখো এবারে এটাকে, এটা কি, এটা পি, এটা কিউ, এটা আর, এটা এস। তাহলে দেখো পি বাই কিউ ইকুয়াল টু আর বাই এস পাচ্ছি। পি বাই কিউ কত হচ্ছে, পি বাই কিউ হচ্ছে 5/10, মানে 1/2। আর আর বাই এস কত আসছে, আর বাই এস আসছে 3/6, মানেও 1/2। তাহলে পি বাই কিউ ইকুয়াল টু আর বাই এস কি হয়ে গেল, সেম হয়ে গেল। সেম হয়ে গেলে কি দেখতে পাচ্ছি, ব্যালেন্সড কন্ডিশন। ব্যালেন্সড কন্ডিশন মানে কি হয়ে যাবে, 7টা উড়ে গেল। ঠিক, 7টা উড়ে গেল। তাহলে কি উপরে হচ্ছে 5 আর 3 8, 5 আর 3 হচ্ছে সিরিজে থাকবে। তাহলে কি হয়ে যাবে, 5 × 3/5 + 3, 15/8। আর এখানে 10 আর 6, 10 × 6/10 + 6, মানে এটা হয়ে যাচ্ছে 60/16। তাহলে এটা কত হয়ে যাবে, এটাকে 8 দিয়ে কাটবো, এটা 30, তাহলে 30-এর 8। এবারে একটা পাচ্ছি দেখো 15/8, উপরে কত পেয়েছি, উপরে পেয়েছি 15/8, নিচে পেয়েছি 30/8। তাহলে কি করব, দুটোকে যোগ করে দেবো, প্যারালাল আছে। তাহলে কত হয়ে যাবে, 45/8। তাহলে অ্যান্সার হচ্ছে 45/8। ক্লিয়ার? তাহলে কি করবে, এটা আগেরটা থেকে দেখেছিলে যেটা করেছিলাম সেই রকমই এইটাতেও করব। তবে জাস্ট এখানে এই জিনিসটাকে এক দেখায় কি করে বুঝবো যে কে কার সাথে, এক দেখায় কি করে বুঝবো। সব সময় দেখবে যে আমি এই দিক থেকে যখনই করতে যাব, দেখো এখানে কি পেয়েছি, 10 আর 6, মানে উপরে একটা ব্রাঞ্চ আর নিচে একটা ব্রাঞ্চ, মাঝখানে 7টা ক্যান্সেল করে দেবো। তাই যখনই এইরকম প্রবলেম থাকবে আমি কি করব, উপরের দুটোকে একসাথে নেব, নিচের দুটোকে একসাথে নেব। উপরের দুজনে কত হচ্ছে, 6 আর 10, 6 আর 10-এর একটা সিকোয়েন্স পাবো, আর নিচে 3 আর 5-এর একটা সিকোয়েন্স পাবো। ঠিক আছে, মানে যে বাঁ দিকে সে নিচে, যে ডান দিকে আর সে উপরে, এই দুজনের মধ্যে। বা তুমি যদি চাও এই রকম দুটো লাইন কেটে নিতে পারো। ঠিক আছে, এই রকম যদি লাইন কাটো, দেখো একটা 3 আর 5-এর মধ্যে দিয়ে যাচ্ছে, একটা 6 আর 10-এর মাঝখানের মধ্যে দিয়ে যাচ্ছে। তো তাহলে 3 আর 5 হচ্ছে সিরিজে থাকবে, আর 6 আর 10 হচ্ছে সিরিজে থাকবে। তার সঙ্গে এই দুটো আবার প্যারালাল হয়ে যাবে, 7টা মাঝখান থেকে বাতিল হয়ে যাবে। তো এই শর্টকাটটা মনে রাখতে পারলে কিন্তু এই অঙ্কটা একদম জলের মতন হয়ে যায়। তোমাদের যাদের এমসিকিউতে পরীক্ষা তাদের জন্য এই শর্টকাটটা কিন্তু খুব ভালো। ঠিক, আমরা কি করব, যখন এই টাইপের প্রবলেম, আর বিশ্বাস করো এই টাইপের প্রবলেম অত্যন্ত কমন একটা প্রবলেম, খুব আসে। ঠিক, তাহলে কি করব, এইভাবে একটা লাইন, এইভাবে একটা লাইন কেটে দেবো, কেটে দিলে পুরো জিনিসটা কিন্তু সলভ হয়ে যাবে। রাইট? ওকে। তারপরে দেখো, তারপরে মডিফাইড হুইটস্টোন ব্রিজই করেছি আমি। ঠিক, তাহলে কি করব, আমি কি করব, এই দিকে একটা লাইন টানবো, এই দিকে একটা লাইন টানবো। তাহলে উপরে কি কে পাচ্ছে, তাহলে উপরে থাকছে হচ্ছে সি আর সি, আর নিচে কে থাকছে, সি আর সি। দেখো বোঝো, উপরে কে এইটা 1 নম্বর, এটা 2 নম্বর, তার মানে এটাও সি, এটাও সি। নিচে এটা 3 নম্বর, এটা 4 নম্বর, তার মানে এটাও সি, এটাও সি। ঠিক, তাহলে কি করলাম, আমি সি 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 করে ফেললাম। উপরে কি আছে, উপরে হচ্ছে সি আর সি, দুটো সেম। যদি সেম সিরিজ থাকে তাহলে কি হয়ে যায়, হাফ হয়ে যায়। তাহলে কত হয়ে যাবে, c/2। তাহলে এটা কত হয়ে যাচ্ছে, এটা হয়ে যাচ্ছে c/2। আর নিচে কত পাচ্ছি, নিচেও পাচ্ছি c/2। এবারে c/2 করলে কি হয়ে যাবে, দুটো অ্যাড করলে হয়ে যাবে সি। রাইট, c/2 অ্যাড করলে হয়ে যাবে সি। তাহলে তোমরা শর্টকাটটাই সবসময় মনে রাখবে, যদি একটা হুইটস্টোন ব্রিজ, বা যদি এটাকে বলে মডিফাইড হুইটস্টোন ব্রিজ, রাইট, ওটা ইয়ার কি করে বলেছিলাম ঘোরানো যথাকাল, কিন্তু এটা অ্যাকচুয়াল ভালো কথার নাম হচ্ছে মডিফাইড হুইটস্টোন ব্রিজ। তো মডিফাইড হুইটস্টোন ব্রিজ বা হুইটস্টোন ব্রিজ যাই হয়ে যাক না কেন, সেখানে যদি সবকটার ভ্যালু যদি সি দেয় তাহলে উত্তর সি আসবে। ধরো তোমাদের পরীক্ষাতে সবকটার ভ্যালু 10 দিয়ে দিল,
ঠিক আছে, এখানে 5টা ক্যাপাসিটার রয়েছে, 5টা ধারক রয়েছে, প্রত্যেকে ভ্যালু দিয়ে দিল 10, তাহলে উত্তর কত আসবে? 10। একদম এইরকম। তো তোমাদের এই শর্টকাটগুলো এই জন্যই জরুরি, যাতে জাস্ট তোমাদের কোনো মাথা লাগাতে না হয়, প্রশ্ন দেখবো উত্তর হয়ে যাবে, এই হচ্ছে ব্যাপার, রাইট? ঠিক আছে, চলো পরেরটা করবো। পরেরটা দেখি, পরেরটাতে দেখো, পরেরটাতে একটা সমস্যা, পরেরটাতে উপরে আর নিচে এই দুটো জায়গাতে তো ক্যাপাসিটারই নেই, তাহলে কি এটা হুইটস্টোন ব্রিজ বা মডিফাইড হুইটস্টোন ব্রিজের প্রবলেমে পড়বে? না, পড়বে না, পড়বে না। কি করব তখন? দেখো চট করে দেখে নেবো। দেখো এটা সি, এটা সি, এটা সি, খুব ভালো কথা। এই যে প্রবলেম, এটা যেটা করতে হয়, এটার নাম হচ্ছে ভাঁজে ভাঁজ। কেন ভাঁজে ভাঁজ পরে বলবো। এটার ভালো নাম হচ্ছে নোডাল অ্যানালিসিস মেথড। চলো করি নোডাল অ্যানালিসিস মেথড। শর্টকাটটা মনে রাখবে, নোডাল অ্যানালিসিস। দেখো একটা জিনিস দেখো, ধরো এইটা একটা টার্মিনাল, এইটা একটা টার্মিনাল, ধরো এখানে ভোল্টেজ হচ্ছে V1, চলো V1 করেই লিখি। এখানে যদি ভোল্টেজ হয় V1, এখানে ভোল্টেজ ধরো V2, তাহলে দেখো এইখানে যদি V1 হয় তাহলে এটাও V1 হবে, এটা যদি V1 হয় তাহলে লিখে দিচ্ছি এটা V1। এবার এখান থেকে এই যে পাথে, এখান থেকে যখন সোজাসুজি আমি গেছি, এটা কি শর্ট সার্কিট পাথ, ঠিক আছে, এটার মধ্যে কোনো ক্যাপাসিটর নেই, তাহলে এখানে কি কোনো ভোল্টেজ কমবে? না, কমবে না। যদি মাঝখানে কোনো রেজিস্ট্যান্স বা ক্যাপাসিটেন্স থাকতো তাহলে কি হতো? ভোল্টেজ কম হতো। কিন্তু এখান থেকে সোজা, পুরো সোজা বেরিয়ে গেছে, তাহলে এখানে যদি এখান থেকে এখানে কি কোনো ভোল্টেজ কোনো কমবে? না, কমবে না। তাহলে এটা কত হয়ে যাবে? এটা হয়ে যাবে V1। এবারে দেখো এটা যদি V2 হয়, ডান দিকে এটা কত? V2, কারণ এখান থেকে এইটুকুনি কোনো ক্যাপাসিটেন্স নেই, তাহলে এটা V2। এবারে এটা যদি V2 হয় তাহলে এই পয়েন্টটা এটাও V2। কেন? কারণ এখান থেকে এইখানে একটা শর্ট সার্কিট পাথ রয়েছে, মানে এখান থেকে এইখানে যাওয়ার জন্য যে রাস্তাটা যেটা রয়েছে, সেই রাস্তাটা কি? এখানে কিন্তু কোনো ক্যাপাসিটার নেই, কোনো ক্যাপাসিটেন্স নেই, কোনো রেজিস্ট্যান্স নেই, কিচ্ছু নেই। তাহলে ভোল্টেজ কি কমবে বা চেঞ্জ হবে? না, হবে না। ঠিক, যদি মাঝখানে রেজিস্ট্যান্স বা ক্যাপাসিটেন্স থাকতো তাহলে ভোল্টেজটা কমতো, রাইট? এরপরে দেখো, এরপরে হচ্ছে ম্যাজিক। এবারে দেখো এই যে প্রথম ক্যাপাসিটারটা, সেটা কার কার মধ্যে রয়েছে? ধরো এইটা কার কার মধ্যে রয়েছে? V1 আর V2। তাহলে আমি এখানে নিলাম এটা V1, এটা V2, রাইট? তাহলে প্রথম C1টা কোথায় রয়েছে? প্রথম সিটা রয়েছে V1 আর V2 এর মধ্যে, ভেরি গুড। পরের সিটা কোথায় রয়েছে? V1 আর V2 এর মধ্যে। তাহলে আমাদেরকে উল্টানোর দরকার নেই, V1 থেকে V2 এর মধ্যে রয়েছে, তাহলে এটাও V1 থেকে V2 এর মধ্যে এঁকে দিয়েছি। পরেরটাও দেখো সিটা কোথায় শুরু হয়েছে? সিটা V1 আর V2 এর মধ্যে শুরু হয়েছে। তাহলে তিনটেই কিন্তু V1 আর V2 এর মধ্যে রয়েছে, তার মানে বেসিক্যালি কি, তারা সহজ কথায় বলতে গেলে তারা কিন্তু প্যারালাল। তার কারণ তাদের দুদিকে কিন্তু ভোল্টেজটা কিন্তু সেম। আমরা জানি ভোল্টেজ সেম থাকা মানে কি হয়ে যায়? প্যারালাল হয়ে যায় বা সমান্তরাল হয়ে যায়। তাহলে এইটা যদি হয়ে যায় তাহলে দেখো সি 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 তিনটেই যদি প্যারালাল থাকে তাহলে কত হয়ে যায়? প্যারালাল থাকলে হয়ে যায় 3C, কারণ নর্মালি এগুলো অ্যাড হয়ে যাবে, রাইট? ওকে, আরেকবার দেখে নি সিরিজ প্যারালালের প্রবলেমে আর কোনো জায়গায় কোনো মিস্টেকস নেই তো? তার কারণ রেজিস্ট্যান্স আর সিরিজ এই দুটোতে আমার একটু মাঝে মধ্যে আই গেস না, 10 না, কোনো প্রবলেম হয়নি, অসুবিধা নেই। ওকে, এরপরে এই প্রবলেমটাকে কেন ভাঁজে ভাঁজ বললাম? কেন ভাঁজে ভাঁজ বললাম? ঠিক আছে, দেখো এগুলোকে ভাঁজে ভাঁজ, বা আমি এটাকে ভালো কথায় বলি ক্যাসকেড প্রবলেম। ক্যাসকেড প্রবলেম, ভাঁজে ভাঁজ প্রবলেম কেন? তার কারণ কি হচ্ছে, এইখানে রয়েছে C1, এটা রয়েছে আরেকটা ক্যাপাসিটার, আরেকটা ক্যাপাসিটার। আমি কি করব? এই দিকটা এই দিকে ফ্লিপ করব, এই দিকটা এই দিকে ফ্লিপ করব, বুঝলে না? ধরো এই পেপারটাকে নিচ্ছি আমি, এই পেপারটাকে যদি দেখতে পাই যে তিনটে ক্যাপাসিটার রয়েছে, ঠিক, ধরো এই একটা ক্যাপাসিটার, এই একটা ক্যাপাসিটার, এই একটা ক্যাপাসিটার, তিনটে ক্যাপাসিটার রয়েছে, ঠিক। তো আমি কি করব? একটার উপর আরেকটা ফেলে দেবো, আরেকটার উপর আরেকটা ফেলে দেবো, তাহলে কি হয়ে গেল? তিনটে কি পাচ্ছি? ক্যাপাসিটেন্স প্যারালালে পাচ্ছি। আবার বোঝো, আমি এই দিক থেকে ভাঁজ করলাম, এই দিক থেকে ভাঁজ করলাম, তাহলে কি পেয়ে যাচ্ছি? এইটা ছিল হচ্ছে মাঝখানে একটা, এইটা একটা ক্যাপাসিটার, উপর থেকে এটা ফেলে দিলাম,
নিচ থেকে এটা ফেলে দিলাম, তাহলে কি হয়ে গেল, তাহলে হয়ে গেল প্যারালাল সবকটা। কি হচ্ছে এটা, এটা সি, এটা সি, এটা সি, তাহলে কি হয়ে যাবে 3C হয়ে গেল। তো যখনই এই টাইপের প্রবলেম দেখবো সবসময় জানবো কি যে এরা প্যারালাল হয়। C1 C2 C3 যাই থাকুক না কেন সবসময় ইকুয়াল থাকবে তার কোনো মানে নেই, যাই থাকুক না কেন তাহলে তারা কিন্তু প্যারালাল হবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। এটা চাইলে তুমি ক্যাসকেড প্রবলেম হিসেবেও করতে পারো। ক্যাসকেড প্রবলেম মানে এখানে যাই থাকুক না এটা উপরে, এখানে যাই থাকুক এটা নিচে, ঠিক আছে। তো তাহলে কি হয়ে যাবে, তাহলে এটা করলে ভাঁজ হয়ে যাবে, তাহলে এটা হয়ে গেল ক্যাসকেড প্রবলেম। আর একটা প্রবলেম হচ্ছে তুমি নোডাল অ্যানালিসিস মেথড করেও করতে পারো, সেখান থেকেও এটাকে তুমি এখান থেকে একটা ইকুইভ্যালেন্ট সার্কিট ডায়াগ্রাম, ঠিক আছে, তুল্য ধারকের জন্য একটা ডায়াগ্রাম তৈরি করে নিতে পারো, সেখান থেকে করতে পারো, আপ টু ইউ, ঠিক আছে। বাট যদি একদম সিম্পলেস্ট মেথড বলো, যদি এই টাইপের ডায়াগ্রাম থাকে তাহলে সবসময় জানবে যে 3টে ক্যাপাসিটার প্যারালালে রয়েছে, দ্যাটস ইট, কাজ শেষ, ফাইন, ওকে। তারপরে দেখো, তারপরে এই যে প্রবলেমটা পেলাম, ঠিক আছে, এই প্রবলেমগুলোকে বলে ল্যাডার প্রবলেম। কেন ল্যাডার মানে হচ্ছে মই, দেখো মইয়ের মতন দেখতে, এরকম মইয়ের মতন করে যেতে হচ্ছে, উঠতে হচ্ছে এরকম এরকম করে, তো ল্যাডার প্রবলেম। তো এই ল্যাডার প্রবলেম, প্রবলেমের নাম কি, প্রবলেমের নাম হচ্ছে ল্যাডার প্রবলেম। আর এর সলিউশনের নাম কি, সলিউশনের নাম হচ্ছে শেষ থেকে শুরু। এটা একটা অত্যন্ত বিখ্যাত বাংলা সিনেমা শেষ থেকে শুরু, তো সেখান থেকে বেসিক্যালি এই সলিউশন অ্যাপ্রোচটা আমি নাম দিয়েছি শেষ থেকে শুরু। কি করে শেষ থেকে শুরু করব, দেখো সার্কিটটা শুরু করতে হচ্ছে, এই দুটো হচ্ছে টার্মিনাল, তার মানে এর অ্যাক্রসে ব্যাটারি লাগাতে হবে, ঠিক আছে। এখান থেকে যদি এই ব্যাটারি লাগাই, এখান থেকে কারেন্ট বলো বা চার্জ বলো যা শুরু করবে, এখান থেকে শুরু করবে। এখান থেকে যদি শুরু করি তাহলে শেষ কোনটা, শেষ হচ্ছে একদম লাস্ট ব্রাঞ্চে যেটা রয়েছে সেটা, এটা, এটা হচ্ছে শেষ। এবার আমি যদি সিম্পলিফাই করতে যে কোথা থেকে শুরু করব, একদম শেষ থেকে শুরু করব। কি করে চলো দেখি, দেখো এখানে নোড হচ্ছে এই দুটো, ঠিক, তাহলে দেখো এখানে 2 আর 2 রয়েছে, 2 আর 2 তাহলে কিসে রয়েছে, 2 আর 2 একসাথে রয়েছে, 2 আর 2 একসাথে রয়েছে, তাহলে এটা কি হয়ে যাবে, 2 আর 2 এ সিরিজ হয়ে যাবে, সিরিজ হয়ে গেলে এটা কত হয়ে গেল 1। এবার এই যে 1 তার সঙ্গে এই 1, এইটা কি হয়ে যাচ্ছে প্যারালাল, তাই না, তার কারণ এই দিকটা পুরোটা দুজনে মিলে হয়েছে 1 আর এ 1, তাহলে প্যারালাল হয়ে গেলে কি হয়ে যাবে 1 এ 1 এ 2, তাহলে এখন এই সাইডে কে রয়েছে 2। এইবারে দেখো 2 আর 2, 2 আর 2 কিসে রয়েছে, সিরিজে রয়েছে, তার কারণ এখান থেকে এইটা পুরো একটা সিরিজ, 2 আর 2 কত হয়ে যাচ্ছে, 2 আর 2 সিরিজে রয়েছে, সিরিজ থাকলে কি হয়ে যায় হাফ হয়ে যায়, 2 আর 2 কত হয়ে যাচ্ছে 1, তাহলে এখানে কত পাচ্ছি, এখানে পাচ্ছি আমি 1, এই 1 আর এই 1 প্যারালাল হয়ে যাচ্ছে, তাহলে 1 আর 1 প্যারালাল হয়ে গেলে কি হয়ে যায় 2 হয়ে যায়, অ্যাড হয়ে যায়, তাহলে এখানে কত পাচ্ছি 2, আবার সেম হয়ে গেল, এই 2 আর এই 2 থাকবে সিরিজে, তাহলে 2 আর 2 কত হয়ে যাবে, 2 আর 2 হয়ে যাবে 1। এবার এই 1 এই 1 এটা আছে প্যারালাল, প্যারালাল থাকলে কি হয়ে যাবে 2, তাহলে এই 2 এই 2 আবার কিসে হয়ে গেছে সিরিজে, সিরিজে হয়ে গেলে কি হয়ে যাবে 1 হয়ে যাবে, তাহলে অ্যান্সার কত, অ্যান্সার হচ্ছে 1, শেষ, কিচ্ছু না, আমি জাস্ট শেষ থেকে শুরু করবো আর নোটস গুলোকে আইডেন্টিফাই করবো, দেখবো নোটস গুলো কি আছে। 2 থেকে দেখছি 2 আর 2 1, 1 সঙ্গে একটা প্যারালাল হয়ে গেলে 2, সেই 2 এর সঙ্গে এই 2টা কি হয়ে গেছে সিরিজ হয়ে গেছে, তাহলে কত হচ্ছে 1, 1 এর সঙ্গে এই 1 হয়ে গেছে 2, এই 2 এর সঙ্গে 2 আবার হয়ে গেছে 1, 1 আর 1 হয়ে গেছে 2, এই 2 এই 2 মিলে হয়ে গেছে 1। সবসময় জানবে যে যখনই সিরিজ থাকছে, সিরিজ থাকলে কি হয়ে যাচ্ছে হাফ হয়ে যাচ্ছে, 2 আর 2 1 হয়ে যাচ্ছে, আর 1 এর সঙ্গে 1 সবসময় প্যারালাল থাকছে, তাহলে 1 আর 1 হয়ে যাচ্ছে 2, রাইট, বুঝতে পারলে, ঠিক আছে। আর একটা প্রবলেম করবো শেষ থেকে শুরুর, শেষ থেকে শুরু প্রবলেম, শেষ থেকে শুরু প্রবলেম আরেকটা করবো। দেখো এখান থেকে কি দেখতে পাচ্ছি, এই দুটো হচ্ছে টার্মিনাল, মানে এর সঙ্গে ব্যাটারি, তাহলে এখান থেকে কারেন্ট যা শুরু, তার মানে এটা হচ্ছে শুরু, তাহলে শেষকে, শেষ হচ্ছে 3। এরপরে দেখো টার্মিনাল কোনটা, এইখানে দুটো নোড কোনটা, সরি নোড হচ্ছে এই দুটো, তাহলে এখান থেকে দেখলে এইটা একটা আর এইটা একটা, দুটো রাস্তা, এই রাস্তার একটা হচ্ছে 3 3 আর 3 3 3 3, এই 3 3 3 কি হয়ে গেছে সিরিজে রয়েছে, রাইট, একসাথে রয়েছে, একসাথে একসাথে রয়েছে, তাহলে কি হয়েছে আমরা কি দেখতে পেয়েছি, আমরা একটু আগেই বললাম যদি ফর্মুলা কি হয়ে যায় C/N, যদি n খানা যদি একই ক্যাপাসিটার যদি সিরিজ থাকে তাহলে কি হয়ে যায় C/N। দেখো এখানে কি রয়েছে 3 3 3 রয়েছে, তাহলে হয়ে যাবে 3/3,
তাহলে এখান থেকে কত পাবো, এখান থেকে এই তিনটে 3 মিলে হয়ে গেছে 1, এই 1 আর 2 হচ্ছে প্যারালালে, 2 আর 1 প্যারালাল থাকলে কি করে দেবো আমরা, অ্যাড করে দেবো, অ্যাড করে দিলে কত হচ্ছে 3। এবার এই 3টা আর এই 3টা আর এই 3টা দেখো হয়ে গেছে সিরিজে, তাহলে 3 3 আর 3 কত হয়ে যাবে, আবার 3/3 হয়ে যাবে 1। তাহলে এটা যদি 1 হয়ে যায়, এই 1 এই 2 হয়ে যাবে 3, তাহলে এটাও হয়ে গেল 3। তাহলে দেখো আবার এই পাত দিয়ে যদি আসি 3 3 আর 3 3 3 3 আবার সিরিজ হয়ে গেছে, তাহলে 3/3 হয়ে যাবে 1। তাহলে এখানেও অ্যান্সারটা কত আসছে, অ্যান্সার আসছে 1। ক্লিয়ার কিনা বলো, রাইট? অ্যান্সার কত আসছে, অ্যান্সার আসছে 1। ওকে, রাইট। আচ্ছা, এবারে হচ্ছে এই টাইপের প্রবলেম, এই প্রবলেমগুলো কিন্তু হচ্ছে আগেকার দিনে এগুলো হয়তো জেইতে আসতো বা নিটে আসতো, কিন্তু এখনকার দিনে কিন্তু এই প্রবলেমগুলো বোর্ডসের কোয়েশ্চেনও দিতে শুরু করে দিয়েছে। এখানে ব্যাপারটা কি দেখো, এখানে একটা ক্যাপাসিটার রয়েছে সি, তার সঙ্গে এইখানে একটা সি রয়েছে, এখানে সি এখানে সি, তারপরে যদি আমি আরো যাই এখানে সি এখানে সি, এই করতে করতে আরো গেলে এখানে সি এখানে সি, মানে এটা চলতেই থাকছে। এটা ইনফাইনাইট ল্যাডার প্রবলেম, এটাকে বলে ইনফাইনাইট ল্যাডার প্রবলেম। ঠিক আছে, ঠিক আছে, ইনফাইনাইট ল্যাডার প্রবলেম। ইনফাইনাইট ল্যাডার প্রবলেম কি করে আমরা সলভ করি সেটা দেখবো, রাইট? চলো, তো এটার জন্য এটার অ্যাপ্রোচ সলিউশনের নাম হচ্ছে সমুদ্রের জল। এটার সমস্যা, এর সলিউশনটা হচ্ছে সমুদ্রের জল। কেন সমুদ্রের জল? ধরো তুমি একটা সমুদ্রের কাছে গেলে, সেখান থেকে 1 মগ জল তুলে নিলে, ঠিক আছে? তাহলে তোমার কাছে কত রয়েছে, 1 মগ, বাকিটা কার কাছে, সমুদ্রের কাছে। তাহলে সমুদ্রের কাছে এখন কত রয়েছে, টোটাল জল মাইনাস 1 মগ নাকি টোটাল জল? সমুদ্র থেকে তুমি যদি 1 মগ জল তুলে নাও, সমুদ্রে কি জল কমে যাচ্ছে? না, কমছে না। তার কারণ সমুদ্র ইনফাইনাইট। ইনফাইনাইট থেকে যদি তুমি, ইনফাইনাইট মানে কত মগ, ইনফাইনিটি মগ জল রয়েছে, তোমার যদি ওখান থেকে 1 মগ জল তুলেও নাও, তাহলে কি হয়ে যাবে, তাহলে ওটা কিন্তু ইনফাইনাইটই থাকবে। তার মানে কি, তার মানে হচ্ছে এখানে দেখো এইগুলোকে বলে হচ্ছে রিপিটিং প্যাটার্ন, যে প্যাটার্নগুলো রিপিট করছে। এইখানে এরকম রিপিটিং প্যাটার্ন কতগুলো রয়েছে, ইনফাইনাইট খানা রয়েছে, ঠিক আছে? সেখান থেকে যদি তুমি একটা খুলে নাও, তাহলে বাকি কতগুলো ইনফাইনাইট প্যাটার্ন পিছনে পড়ে থাকে, ইনফিনিটি খানা, রাইট? মনে থাকবে, যদি অনেকগুলো একসঙ্গে ইনফাইনাইট নাম্বার অফ যদি রিপিটিং ব্লকস থাকে, একটা রিপিটিং ব্লক যদি খুলেও নাও, পিছনে কতগুলো রিপিটিং ব্লক আছে, ইনফিনিটি খানা, মনে থাকে। তাহলে ধরে নাও এর ক্যাপাসিটেন্স কত, এর ক্যাপাসিটেন্স কত আমি তো জানিই না, ও জানি না, তাহলে ধরে নি সি ড্যাশ। আমি ধরে নিচ্ছি এই পুরো সিকোয়েন্সটার, এই পুরো ইনফিনিটি ল্যাডার প্রবলেমটার ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্স সি ড্যাশ আমি ধরে নিলাম। এবার সি ড্যাশের ভ্যালুটা বার করব, রাইট? কি করে বার করছি চলো দেখি। এই পুরো জিনিসটার কত, এই পুরো জিনিসটা হচ্ছে সি ড্যাশ। আচ্ছা, তো তাহলে আমি যদি একটা জিনিস বলি যে এখান থেকে একটা রিপিটিং ব্লক আমি খুলে নিলাম, তাহলে এরপরে টোটাল যতগুলো রিপিটিং ব্লক আছে তাদেরকে একসাথে করলে তাদের ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্স বা তুল্য ক্যাপাসিটেন্স, তুল্য ধারকত্ব কত আসবে, সি ড্যাশই আসবে। তার কারণ এইটা পুরোটা সি ড্যাশ হলেও আমি যদি একটা ব্লক খুলে রাখি, বাদ বাকিগুলো সবগুলো মেলালেও সি ড্যাশ, একটা খুলে নিলে বাকিগুলো মেলালেও সি ড্যাশ। তাহলে কি দেখতে পাচ্ছি, এরপরে যেটা পড়ে থাকবে সেটাও সি ড্যাশ। তার কারণ ইনফিনিটি ল্যাডার থেকে একটা ব্লক খুলে নিলে ওটা কমে না, সি ড্যাশই থাকে। এবারে এই পুরো সিকোয়েন্সের ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্স কত ছিল, সি ড্যাশ। তার মানে সি ড্যাশের সঙ্গে সি প্যারালাল আছে, তার সঙ্গে সি আবার কিসে রয়েছে, সি রয়েছে আবার সিরিজে। এই পুরো জিনিসটাকে যদি আমি সিম্পলিফাই করি তাহলে সি ড্যাশই পাবো। আবার বলছি যে এখানে অনেকগুলো রিপিটিং ব্লক, একখানা রিপিটিং ব্লক যদি আমি নিয়ে নিই, বাদ বাকি রিপিটিং ব্লকগুলো মিলিয়ে সি ড্যাশই হবে, ওটাকে মিলিয়েও সি ড্যাশ হবে। তাহলে কি করেছি আমি, এইটা পুরোটা সি ড্যাশ, আর সেখান থেকে একটা রিপিটিং ব্লক নিয়ে বাকিগুলোকে নিলে কত হয়ে যাবে, সি ড্যাশ। তাহলে কি, সেই সি ড্যাশের সঙ্গে সিটা প্যারালাল, তার সঙ্গে সি সিরিজে, এই পুরো জিনিসটার ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্স বা তুল্য ধারকত্ব কত, সি ড্যাশ। বলো বুঝলে কিনা, রাইট?
চলো এইবার প্রবলেমটা সলভ করছে। দেখো সি আর সি ড্যাশ প্যারালালে রয়েছে, কত কত হয়ে যাবে সি প্লাস সি ড্যাশ। তাহলে এখান থেকে কি দেখতে পাচ্ছি, এখানে একটা সি আর এটা কত পাচ্ছি সি প্লাস সি ড্যাশ, রাইট। চলো এরপরে কি দেখতে পাবো, এরা এরা রয়েছে সিরিজে, সিরিজে থাকলে কত হয়ে যাবে সি ইন্টু সি প্লাস সি ড্যাশ ডিভাইডেড বাই সি প্লাস সি ড্যাশ, ওপরে গুণফল নিচে যোগফল ইকুয়াল টু, এদের পুরোটা মিলিয়ে কত হয়েছিল, পুরোটা মিলিয়ে হয়েছিল সি ড্যাশ। তাহলে সলভ করব সি ড্যাশ, রাইট। এবারে কি, এবারে সলভ করি, চলো কি পাচ্ছি এখানে সি স্কোয়ার প্লাস সি সি ড্যাশ, ওপরেরটা ওপরে গুণফল হিসাবে রয়েছে ওটাকে ভাঙলাম, সি প্লাস সি ড্যাশ সি সি ড্যাশ, নিচে কি পাচ্ছি, নিচে পাচ্ছি সি প্লাস সি টু সি প্লাস সি ড্যাশ ইকুয়াল টু কত পাচ্ছি, ইকুয়াল টু পাচ্ছি সি ড্যাশ। ক্লিয়ার? চলো তাহলে সি স্কোয়ার প্লাস সি সি ড্যাশ ইকুয়াল টু, এবারে এইগুলোকে এখানে নিয়ে চলে গেলে কি পাবো টু সি সি ড্যাশ প্লাস সি ড্যাশ হোল স্কোয়ার, ঠিক। চলো এরপরে কি এগুলো সবগুলোকে এই দিকে নিয়ে চলে আসবো, নিয়ে অদলা বদলি করবো। তাহলে কি পেয়ে যাব, তাহলে পেয়ে যাব এইদিকে রয়েছে সি ড্যাশ হোল স্কোয়ার প্লাস টু সি সি ড্যাশ, এদিক থেকে এদিকে নিয়ে চলে গেলে কি হয়ে যাবে মাইনাস সি সি ড্যাশ, আর এদিক থেকে এদিকে চলে গেলে কি হয়ে যাবে মাইনাস সি স্কোয়ার ইকুয়ালস টু 0। তাহলে দেখো কি পেয়ে গেলাম, আমি যে ইকুয়েশনটা পাচ্ছি সেটা হচ্ছে সি ড্যাশ তার হোল স্কোয়ার প্লাস 2 মাইনাস 1 মানে হয়ে যাবে প্লাস 1 প্লাস সি সি ড্যাশ মাইনাস সি স্কোয়ার ইকুয়ালস টু 0। এইটা হয়ে গেল পুরো আমার ইকুয়েশন। এবারে এখানে কি লাগাবো, এখানে শ্রীধর আচার্য লাগাবো। শ্রীধর আচার্যর ফর্মুলাটা কি ছিল, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু 0, সেটার সঙ্গে কম্পেয়ার করে দেখো কি পাচ্ছি, এ ইকুয়াল টু 1 পাচ্ছি। এখানে আননোন ভেরিয়েবলটাকে দেখো, এখানে সি কিন্তু দেওয়া, সি ড্যাশটা আমরা ধরে নিচ্ছি, আমাদের সি ড্যাশের ভ্যালু বার করতে হবে। তাহলে দেখো এ ইকুয়াল টু 1, বি ইকুয়াল টু কত পাচ্ছি, বি ইকুয়াল টু পাচ্ছি হচ্ছে সি, তাই না। সি ড্যাশের কোএফিসিয়েন্ট সহগ কত সি, এক্স এর সহগ কত বি, আচ্ছা। আর এখানে সি এর ভ্যালু কত পাচ্ছি, সি এর ভ্যালু পাচ্ছি মাইনাস সি স্কোয়ার। তাহলে আমি এ বি আর সি জেনে গেছি, তাহলে সি ড্যাশের ভ্যালু কত হবে, সি ড্যাশের ভ্যালু হচ্ছে মাইনাস বি প্লাস মাইনাস বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a, এইটা ছিল ফর্মুলা, ঠিক। এবারে ভ্যালু বসাবো, মাইনাস বি মানে কি লিখবো মাইনাস সি প্লাস মাইনাস বি এর ভ্যালু কত সি স্কোয়ার, পেয়ে গেলাম সি স্কোয়ার মাইনাস 4, 4 এর জায়গায় 4, এর জায়গাতে 1, আর সি এর জায়গাতে কত লিখবো, দেখো সি এর জায়গাতে লিখবো মাইনাস সি স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু 1। তাহলে কি পাচ্ছি মাইনাস সি প্লাস মাইনাস সি স্কোয়ার প্লাস 4c স্কোয়ার ডিভাইডেড বাই 2, তাহলে মাইনাস সি প্লাস মাইনাস এটা কত 5c স্কোয়ার, তাই তো 5c স্কোয়ারকে করলে হয়ে যায় সি রুট 5 ডিভাইডেড বাই 2। তাহলে দেখো আমার কাছে দুটো ভ্যালু এসছে, মাইনাস সি প্লাস সি বাই সি রুট 5 মাইনাস সি রুট 5। এবারে দেখো ক্যাপাসিটেন্স কি কখনো নেগেটিভ হতে পারে, হতে পারে না। তাহলে কি হয়ে যাবে, তাই এই প্লাস মাইনাসের মধ্যে মাইনাসটা কখনো হতে পারে না, কারণ মাইনাসটা যদি একটা রুট হয়, একটা যদি বীজ হয় সেই সমীকরণের, তাহলে কিন্তু ক্যাপাসিটেন্সের কোনো মানে থাকবে না, কারণ ক্যাপাসিটেন্স সবসময় পজিটিভ হয়, ক্যাপাসিটেন্স নেগেটিভ হতেই পারে না। তাই এই মাইনাস ভ্যালুটা ডিসকার্ড করে দেবো। তাহলে কি পেয়ে যাব, তাহলে ফাইনাল উত্তর কি পেয়ে যাব, সি ড্যাশ ইকুয়াল টু পেয়ে যাব সি রুট 5 মাইনাস সি বাই 2 বা সি বাই 2 রুট 5 মাইনাস 1। এটা হয়ে গেল আমার ফাইনাল ভ্যালু, ঠিক। তোমরা বুঝতে পারলে এই প্রবলেমটা কি করলাম, ইনফিনিটি অ্যারের প্রবলেম কি করে করলাম। চলো এরপরে আরেকটা প্রবলেম করি। এখানেও দেখো সেম রিপিটিং ব্লক রয়েছে, এই একটা যেটা রয়েছে তারপরে দেখো এই 2 1 2 1 2 1 2 1 এরকম চলতেই থাকবে, চলতে 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 শেষ। তাহলে কি করব, আমি এই পুরো জিনিসটার ক্যাপাসিটেন্স যদি আমি ধরে নিচ্ছি সি, তাহলে আমি কি লিখবো, দেখো এটা যদি সি হয়
তাহলে এখান থেকে একটা রয়েছে একটা 1, তার সঙ্গে কি পাবো, তার সঙ্গে এইগুলো সবকটা মিলিয়ে কত হয়ে যাবে, সবকটা মিলিয়ে হয়ে যাবে সি। তাহলে এই 1 আর এই সি এটা মিলিয়ে কি হয়ে যাবে, সরি এখানের মধ্যে একটা জিনিস ভুল করলাম, এটা হচ্ছে রিপিটিং, ফার্স্ট ব্লকটাকে আমি রেখে দেবো, রেখে দিয়ে সেকেন্ড ব্লকটাকে রিপিটিং প্যাটার্ন ধরবো, মানে এটা 1, তারপরে এটা 2, তারপরে আচ্ছা রিপিটিং প্যাটার্ন দেখো এখানে এই অবধি দিয়ে দিয়েছে, তাহলে রিপিটিং প্যাটার্ন আমি এটা না নিয়ে আমাকে নিতে হবে এটা, তার কারণ দেখো এইখানে এই রকম ভাবে দিয়েছে, তাহলে কি বুঝলাম, তাহলে এটা যদি পুরোটাকে যদি আমি সি নিই তাহলে এখান থেকে এটা কি হবে, এখান থেকে একটা আমি 1 নেব, এখান থেকে একটা 2 নেব, আর বাদ বাকি যেটা হবে সেটা হবে সি, আর পুরোটার ক্যাপাসিটেন্স কত হয়ে যাবে সি, মানে এইটা প্রথম ব্লকটা বাদ দিয়ে বাকি যা আছে সেটাকে আমি সি ধরে নিচ্ছি, সেটা যদি নিই তাহলে পুরোটা কত, পুরোটা সি, আর প্রথম ব্লকটা বাদ দিয়ে বাকি যা আছে সেটা কত হচ্ছে, সেটা হচ্ছে সি, তাহলে দেখো কি হচ্ছে সি আর 2 হচ্ছে কিসে রয়েছে, সিরিজে রয়েছে, ঠিক। তাহলে এটা কত, সি আর 2 মিলে কত হয়ে যাবে, সি আর 2 মিলে হয়ে যাবে, সি আর 2 কত হয়ে যায়, দেখো হয়ে যাবে 2c/c+2, তাহলে এটা কত 2c/c+2, তার সঙ্গে এটা কি হয়ে যাবে, অ্যাড হয়ে যাবে, তাহলে c ইকুয়াল টু কি পাচ্ছি 1 + 2c/c+2, সেটা কত হচ্ছে, সেটা হয়ে যাচ্ছে c + 2 + 2c / c+2, তাহলে c ইকুয়ালস টু 3c + 2 / c+2, তাহলে কত হয়ে যাচ্ছে c² + 2c ইকুয়ালস টু 3c + 2, এই দিকে নিয়ে আসলে হয়ে যাবে c² - c - 2 ইকুয়ালস টু 0, ঠিক। শ্রীধরাচার্য করবো, শ্রীধরাচার্য কত, a ইকুয়াল টু 1, b ইকুয়াল টু -1, c ইকুয়াল টু -2, এরপরে কি করবো, ভ্যালু বসিয়ে দেবো, তাহলে c এর ভ্যালু কত হচ্ছে -b, মানে হচ্ছে -1 মানে +1 + b² মানে 1² -4ac, 4 × 1 ইন্টু c কত এসছিল, c এসছিল -2 ডিভাইডেড বাই 2a, 2a মানে হচ্ছে 2, রাইট। তাহলে এখানে কত পাচ্ছি 1 ± এটা 1 + 4 × 2 = 8, 8, দেখো উপরে 8 আর 1 9, 9 এর রুট কত 3, তাহলে 1 ± 3/2, এবারে একটা জিনিস ভেবে দেখো 1 - 3 যদি নিই তাহলে কিন্তু ক্যাপাসিটেন্স নেগেটিভ চলে আসবে, যেটা কিনা সম্ভব না, তাহলে আমাকে প্লাস ভ্যালুটা নিতে হবে, তাহলে কি নিতে নেব 1 + 3 / 2 মানে 4/2 মানে 2, ব্যাস হয়ে গেল আমাদের অ্যান্সার। তাহলে এই পুরো সিকোয়েন্সটার কি আসছে, প্রথমে আমাদের কি করতে হবে, প্রথমে ধরে নিতে হবে প্রথম রিপিটিং, পুরো অনেকগুলো রিপিটিং ব্লক রয়েছে, কতগুলো ইনফিনিটি খানা, সবগুলো ইনফিনিটি নিয়ে প্রথমে একটা ধরে রাখবো, তারপরে বাদ বাকিগুলোকে আমি ধরে নেবো যে সি, রাইট। তাহলে পুরোটাও সি আর প্রথমটাকে বাদ দিলেও সি, সমুদ্রের জল 1 বালতি বা 1 মগ তুলে নিল সমুদ্রের জল, 1 বালতি না তুললেও সমুদ্রের জল, রাইট। তাহলে প্রথমেরটা ধরলেও সি, না ধরলেও সি, তাহলে কি করব, প্রথমেরটাকে ধরবো, ধরে বাকিটাকে সি বলবো, আর পুরোটাকে নিয়ে সি বলবো, রাইট। এইভাবে করলে এই প্রবলেমটা হয়ে যাবে, ফাইন। চলো এরপরে কি করব, এরপরে আর একটা ইনফিনিটি ল্যাডার প্রবলেম, এটা আজকে লাস্ট প্রবলেম, এই প্রবলেমটাও খুব ইম্পর্টেন্ট, খুব ভালো লাগবে প্রবলেমটা, চলো করি। দেখো কি রয়েছে, এখানে সব প্যারালালি রয়েছে, কিন্তু প্যারালালের ভিতরে কিন্তু অনেকগুলো সিরিজ রয়েছে। প্রথম ব্রাঞ্চে দেখো কে রয়েছে, সি, তাহলে এর পুরো সি ইকুইভ্যালেন্ট মানে তুল্য রোধ, এই তুল্য বা ক্যাপাসিটি তুল্য ধারকত্ব কি পাচ্ছি, সবকটাকে যোগ করে দেবো, এখানে কত, এখানে হচ্ছে সি, খুব ভালো কথা। তারপরে দেখো সি আর সি, সি আর সি আবারও বলছি, যদি সিরিজে থাকে ফর্মুলা কি হয়ে যায়, c/n, এখানে দেখো কটা রয়েছে, দুটো, তাহলে কি হয়ে যাবে c/2, তারপরটা দেখো কটা রয়েছে, 4টে, তাহলে কি হয়ে যাবে
c/4, তারপরেটা তো অবভিয়াসলি বুঝতে পারছি এখানে 8টা থাকবে, তারপরে 16টা, তারপরে 32টা, এই করতে 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 শেষ হবে। তাহলে এটা কত হয়ে যাবে, c/8 প্লাস c/16, এইরকম করে চলতে থাকবে। আমি যদি সিটাকে কমন নিই কি পাচ্ছি, 1 প্লাস 1/2 প্লাস 1/4, এটাকে লিখতে পারি 1/2 স্কোয়ার প্লাস 1/2 কিউব প্লাস 1/2 টু দি পাওয়ার 4, এই করে 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 চললো। এটা কি পড়ে গেল, এটা একটা গুণোত্তর প্রগতি পড়ে গেল, জিপি পড়ে গেল, রাইট? জিপি কি করে সলভ করতে হয় দেখো, এখানে কমন রেশিও তাহলে কত, 1/2, সরি এটা হচ্ছে কমন রেশিও কত, হাফ 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 করে করে যাচ্ছে। তাহলে সেটা হাফটা কি, কমন রেশিও, আর এটা হচ্ছে একের থেকে ছোট। তাহলে ফর্মুলা কি হবে, ফর্মুলা হবে a ইন্টু 1/1 মাইনাস আর, তোমরা জানো জিপির ফর্মুলা। এখানে a কত, বাইরে c থাকলো, ওপরে কি আছে 1 মাইনাস 1/2, তাহলে কত হয়ে যাবে, c/1/1 মাইনাস 2 মানে হচ্ছে হাফ, উপরে উঠে গেলে 2, তাহলে হয়ে যাবে 2c। তাহলে তুল্য ধারকত্ব কত হয়ে গেল, 2c। তাহলে দেখো একটা জিনিস, যে এইটা c, তাহলে এটা বাদ দিয়ে বাকিগুলো মিলিয়ে c, তাই না? তাহলে প্রথমটা c, c দুটো থেকে c থেকে শুরু করে, কারণ পুরোটা যেহেতু 2c মানে কি এইটা c আর বাদ বাকি পুরোটা c। তাহলে এখান থেকে যদি এই অবধি যদি মত দেয়, মানে যদি দুটো থেকে যদি শুরু করে, তাহলে উত্তরটা কত, তাহলে কিন্তু উত্তর হবে শুধু c, সেটাও বলে রাখলাম, রাইট? তো সিরিজ প্যারালাল নিয়ে আমার মনে হয় যে কটা প্রবলেম করানোর ছিল সেই প্রবলেমগুলো করালাম। আই হোপ তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, এটা বলার দরকার নেই। তো সরি, যদি ভিডিওটা ভালো লাগে বন্ধুদের সাথে শেয়ার করো। এইরকম আরো ভিডিও আসতে চলেছে এবং এবার থেকে রেগুলার আসতে চলেছে, তাই সবাইকে বলা ক্লাসে মন দাও, ক্লাস করতে থাকো, ভিডিও শেয়ার করতে থাকো, ভিডিও লাইক করতে থাকো, তোমাদের যা যা প্রবলেম বলতে থাকো। আর আমাদের অনলাইন ব্যাচে এখনো কিন্তু অ্যাডমিশন চলছে, তোমরা যারা যারা রয়েছো ক্লাস 12 থেকে তারা কিন্তু চাইলে জয়েন করতে পারো। সেখানে সমস্ত ডিটেলস এখানে ডিসক্রিপশন সেকশনে দেওয়া রয়েছে। তো আজকের ক্লাস এখানেই শেষ হচ্ছে, দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য পড়াশোনা করতে থাকো। আর আমি ততক্ষণের জন্য আমি বলছি বাই বাই।